আসসালামু আলাইকুম, শোনা যায় আমাকে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমাকে এখন শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। বাট এখন শোনা যাচ্ছে। ওকে, হেডফোনে একটু প্রবলেম হচ্ছে, এই কারণে হেডফোনটা অফ করে নিলাম। এখন শোনা যাচ্ছে, রাইট? আপনার কথা শোনা যাচ্ছে, খুব স্লো শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে না। এখন কি ওকে আছে কিনা? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো আমি। ওকে, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ, আমরা শুরু করি। সবাই রেকর্ডিং পেয়ে যাচ্ছে, তো এই কারণে আর অ্যাটেন্ডি খুব কম। ওটা আমরা শুরু করে দেই। আচ্ছা, ডিউরিং দ্য টাইম দু একজনের কোয়ারি ছিল যে হয়তোবা গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে ট্যাক্স ক্যালকুলেশনের জন্য মেবি প্রিন্স, রাইট? প্রিন্স আছেন? প্রিন্স একটু আগে ছিল, কল করছে। হ্যালো। আর ওই হ্যাঁ। গভর্নমেন্ট ক্যালকুলেশনটা আমি কোশ্চেন করছিলাম স্যার। ও আচ্ছা আচ্ছা, দীপ কোশ্চেন করেছিলেন। ওকে, আচ্ছা, আমাদের আজকে যে সেশনটা থাকবে, আজকের সেশনটা থাকবে লাস্ট যে এক সপ্তাহ গেল আমরা কিছু ম্যাথ প্র্যাকটিসে ছিলাম এবং কিছু এরিয়া ডিফাইন করা ছিল যে আপনারা প্র্যাকটিস করবেন, যেগুলা প্রবলেম গুলো আমরা সলভ করব। আর আজকে হলো নির্দেশিকা থেকে আমি নিজে কিছু আপনাদেরকে ম্যাথ করাবো। হ্যাঁ, তো এইটা হলো আজকের ক্লাসের আর কি আমাদের শিডিউল। বিভিন্ন ভাবে আমরা ট্যাক্স গুলো ক্যালকুলেশন করব। বেতন খাতে কিরকম, গভর্নমেন্টের খাতে কিরকম, মূলধনী আয় খাতে কিরকম, ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট যদি থাকে, আর্থিক ওই অবস্থা থেকে যদি আপনার কোনো ইনকাম হয়, সেক্ষেত্রে ট্যাক্সটা ক্যালকুলেট কিভাবে হবে, ভাড়া থেকে যদি আপনার আয় হয় সেক্ষেত্রে কিভাবে হবে, ব্যবসায় থেকে আসলে কিভাবে হবে, এইগুলো নিয়ে আজকের আমাদের ক্লাস। হ্যাঁ, তো আমরা ক্লাসের শুরুতেই আগে একটু কিছু প্রবলেম নিব। অলরেডি মানে হয় দীপ বলেছে যে তার সরকারি এমপ্লয়ীদের ক্ষেত্রে কিভাবে কি ক্যালকুলেশন হবে, রাইট? আর কারো কোনো ই আছে, প্রবলেম ফেস করেছেন আপনারা প্র্যাকটিস করতে গিয়ে? স্যার ওই যে একটা ম্যাথের ছবি দিছিলাম স্যার, এইটা হচ্ছে মানে বই থেকে প্র্যাকটিস করার সময় বইতে একরকম দেখলাম, কিন্তু রুলস অনুযায়ী কি অন্যরকম হবে কিনা যদি একটু দেখতেন স্যার। ওকে, আচ্ছা, আপনার যে ম্যাথটা ছিল ওটা কি গভর্নমেন্ট ট্যাক্স ক্যালকুলেশনের ম্যাথ ছিল, রাইট? নাকি অন্য কিছু ছিল? আমার এক্সাক্ট মনে নেই। না স্যার, বেসরকারি খাতে ছিল স্যার। বেসরকারি খাতে ছিল। আচ্ছা, আমি যতদূর রিকল করতে পারতেছি আপনার একটা ক্যালকুলেশন ছিল যে কত টাকা। ও হ্যাঁ হ্যাঁ, মিনিমাম ট্যাক্সের একটা ক্যালকুলেশন ছিল, যে আপনার ওই যে প্লাস মাইনাস করার পরে একটা ট্যাক্স আসছে, যে ওইটা জি সঠিক স্যার। কিনা এটা জানতে চেয়েছিলেন, রাইট? জি ওটা স্যার। জি হলো স্যার। আপনার মিনিমাম ট্যাক্স আসবে, ঠিক আছে? মিনিমাম ট্যাক্স 5,000 টাকা হবে। ওইটা কেন, ওটাও আমি বলে দিচ্ছি, বলে দিব আজকে আপনাদের ক্যালকুলেশন দেখে আমি বলে দিব। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? জি স্যার। ওইটা স্যার সরকারি কর্মকর্তা ছিল স্যার, সরি একটু ভুল হয়েছে আমার স্যার। আচ্ছা, হোক, যাই হোক, আমরা একটা ওপেন করবো, কারণ ট্যাক্স ক্যালকুলেশন। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা রেগুলার ক্লাসে যাওয়ার আগে কিছু কনফিউশন আমরা সলভ করি। হ্যাঁ, আহ, ওইটা মনে হয় দ্বীপের কোশ্চেন ছিল, রাইট দীপ? জি স্যার। জি স্যার। ওকে,
আচ্ছা, আমি কি বলেছি যে আপনার ওইটার করযোগ্য আয় হবে মানে ট্যাক্সেবল অ্যামাউন্ট হবে হলো আপনার মিনিমাম ট্যাক্স, হ্যাঁ, মানে নিট কর দায় হবে মিনিমাম ট্যাক্স। এইটা কেন বলেছি দেখেন, এইখানে আমি একটা অলরেডি একটা ক্যালকুলেশন দেওয়া আছে, যেখানে আপনার এখানে ট্যাক্স আসছে কত, 28,600 টাকা, নেট ট্যাক্স পেয়েবল 43,150 টাকা। আচ্ছা, এখানে দেখেন এই ভদ্রলোকের যে ইনকামটা 14,30,000 টাকা ইনকাম, রাইট? জি স্যার। এইটার উপরে আমরা এই অন থার্ড বাদ দিয়ে তার একটা অ্যামাউন্ট আমরা বের করেছি 9,53,000। এরপরে এই যে 3,75,000 ধরে আমরা এটা বাদ দিয়ে জিরো করে ক্যালকুলেশন করে নিয়ে আসছি কত, টোটাল ট্যাক্স পেয়েবল 71,750 টাকা। হ্যাঁ, এখান স্যার। থেকে বাদ দিছি রিবেট। রিবেট বাদ দেওয়ার পরে আমার আসছে কত, 43,150 টাকা। এইটারে 12 মাস দিয়ে ভাগ করে পার মাস কিভাবে ট্যাক্সটা কাটতে হয় সেটার একটা ক্যালকুলেশন। মানে আলটিমেটলি আমরা পরীক্ষার জন্য যেটা আমাদের দরকার এইটা দরকার না আমার, এটারে আমি লাল করে দিলাম, এটা না, আমার দরকার ছিল এইটা, নেট ট্যাক্স পেয়েবল কত, 43,150। এবার আমি আপনাদের বলি, এইখানে মনে করেন নেট ট্যাক্স পেয়েবল যদি আসে, এটা মনে করেন আমি একটু ম্যানুয়ালি বসায়া দিই। এখানে আছে আমার টোটাল ট্যাক্স পেয়েবল 71,750, আর এইখানে মনে করেন আসছে 70,000। তাহলে দেখেন এইখানে রেজাল্ট আসার কথা কত, এটা আবার ফর্মুলা সেট করে দেওয়া তো তাই 5,000 আসছে। ওকে, দেখেন এইটা দেখা যাচ্ছে ভাই? জি স্যার। ওকে, দেখেন 71,750 থেকে 70,000 যদি বাদ দেই তাহলে আসে কত, 1,750 টাকা। মানে আমি জাস্ট আপনাদের বুঝানোর জন্য বলতেছি, এটা কিন্তু রিয়েলিস্টিক না। হ্যাঁ, এইখানে যে 71,000 যা ট্যাক্স হবে তার কিন্তু ইনভেস্টমেন্ট অ্যালাউন্স সে কখনোই রিবেট 70,000 পাবে না, বুঝতে পেরেছেন? বাট আমি আপনাদের বুঝানোর জন্য আর কি এখানে জোর করে বসাইছি 70,000। হ্যাঁ, 70,000 বসাইলাম এই কারণে যে এই 71 থেকে 70 বাদ দেওয়ার পরে আমার নেট ট্যাক্স আসে কত, 1,750 টাকা, রাইট? জি স্যার। কিন্তু আমার নেট ট্যাক্স হবে 5,000 টাকা। মানে আপনি 1,750 বিয়োগ করে দেখাবেন, বাট উত্তর দিবেন এভাবে যে যেহেতু মিনিমাম ট্যাক্স লোকেশন ভিত্তিতে, এখন আবার পরবর্তী বছরের লোকেশনও নাই, সব লোকেশনেই 5,000 করে দিছে, তো বলবেন যে মিনিমাম ট্যাক্স যেহেতু 5,000 টাকা, তাই এর নেট ট্যাক্স পেয়েবল 1,750 টাকা আসলেও আসল এ তার কর দায় হবে 5,000 টাকা। আপনারা কি ব্যাপারটা বুঝছেন কিনা? না বুঝলে বলে থাকেন অন বাই অন। মানে স্যার এইটা কি লিমিট, মানে এটা কি ফিক্স যে 5,000 টাকাই হবে? রাইট, এইটা হলো ফিক্সড। যার কিনা এই টোটাল ট্যাক্সের স্ল্যাবে আসবে তার এইটা হলো ফিক্সড, তাকে 5,000 টাকা হলো মিনিমাম দিতে হবে। এইটা মনে করেন এখানে ধরেন আপনার 60,000 টাকা দিলাম, তাহলে কত আসলো, 11,750 টাকা, বুঝছেন? তাহলে দেখেন এই 11,750 টাকাই তার ট্যাক্স পেয়েবল, নেট কর দায় 11,750। বাট এইটা যখন 5,000-এর নিচে আসবে বা মনে করেন মাইনাসে আসলো, এইটা মনে করেন হলো 72,000 টাকা, কত, 72,000। তাহলে দেখেন এখানে মাইনাস কত, 250 আসলো না? কিন্তু তাকে ট্যাক্স দিতে হবে 5,000 টাকা। ক্যালকুলেশনে যাই আসুক না কেন এখানে 5,000 টাকা হবে নিট কর দায়। যদি কিনা এইটা হয়, এই যে টোটাল ট্যাক্স পেয়েবলটা যদি আপনার এইটা যে অ্যামাউন্টটা আসবে এইটা যদি তার মেইন বেসিক হলো, যদি আমার 3,75,000 ক্রস করে, আপনি লিমিটটা বোঝার চেষ্টা করেন, আমার লিমিট কোথায়, 3,75,000, বুঝতে পেরেছেন? এখন এটা আরো ভালো করে আমি আপনাদের এক্সাম্পল দিতে পারবো, যদি এইখানে জোর করে বসায় দিই এইখানে, আচ্ছা, বা এখানেও, তো এখানেও জোর করে বসান যায়, এখানেও জোর করে বসাই দিই, সমস্যা নাই। এইটা মনে করেন আছে 3,80,000 টাকা। ওকে, জি স্যার।
এবার দেখেন এই 3,80,000 টাকা আসছে, তার মানে কি 3,75,000 পর্যন্ত তার কি ফ্রি। তারপরের যে 5,000 টাকা আছে, এই 5,000 টাকায় 10% ট্যাক্স আসে কত টাকা? 500 টাকা। 500। কিন্তু এই ভাইকে 5,000 টাকাই দিতে হবে। এবার কি আপনারা বুঝছেন? এটা কি সবার ক্ষেত্রে? এটা সবার ক্ষেত্রে, মানে এই স্ল্যাব অনুযায়ী। আরো বলি, এটা আছে কত? 3,75,000, এইটা আসলো 3,76,000 টাকা। তাহলে আমার 1,000 টাকা ট্যাক্স আসছে কত? 100 টাকা। বুঝছেন কিনা? আপনারা সবাই চুপ, মানে আমার কথা বুঝতেছেন না এরকম? না, বিষয়টা বুঝতেছি। ক্লিয়ার? হ্যালো, স্যার এইখানে স্যার এই যে 5,60,000 টাকা ধরে একটু বুঝাবেন স্যার। কত টাকা? 5,60,000। 60,000, জি স্যার। 5,60,000 হলো আপনার ট্যাক্সেবল ইনকাম, তাই? জি স্যার। 3/1 বাদ দেওয়ার পরে? না, 3/1 না স্যার, মানে ওইটা ছাড়াই 5,60,000 টাকা, মানে সরকারি কর্মচারীর ক্ষেত্রে। আচ্ছা, তার মানে তাদের তো আর এইটাই হবে 5,60,000। এই যে দেখেন 5,60,000, তাহলে জি স্যার। 5,60,000 যদি হয়, তাহলে এর ট্যাক্স আসবে কত? 18,000 স্যার 18,500 ধরেন, টাকা। স্যার উনি ধরেন একজন মহিলা, তাহলে হচ্ছে প্রথম তো 4 লাখ টাকা পর্যন্ত জিরো থাকবে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, যদি মহিলা হয় এটা 4 লাখ হয়ে যাবে। এই 3,75,000টা হয়ে যাবে 4 লাখ। 4,25,000 না 4 লাখ? এটা হলো আগের স্ল্যাব অনুযায়ী 4 লাখ। মানে অঙ্ক আপনার করতে এইটা হবে কোনটা এইটা ধরে, 4,25,000 ধরে করবে না যে 4 লাখ ধরে? আপনি কি 26-27, মানে এটা ডিপেন্ড করবে আপনার কর বর্ষ অনুযায়ী। বুঝতে পেরেছেন? যে আপনি কর বর্ষ কোনটা দিয়ে করতেছেন। আপনার যদি এটা কর বর্ষ হয়, এখানে আপনি দেখেন এই যে ফাইন্যান্স অ্যাক্টের লাস্ট পেজটা, এই যে দেখেন 3,75,000 যেটা, হ্যাঁ, এইটা কি 1 জুলাই 27, তার মানে হলো এখন যে ফাইন্যান্সিয়াল ইয়ার। আপনারা কিন্তু এটা বারবার আমি বলতেছি, এটা খেয়াল রাখবেন যে একটা হলো কর বর্ষ 26-27, আর একটা হলো কর বর্ষ 25-26। বুঝছেন? আমরা যে পরীক্ষা দিব স্যার, সেই ক্ষেত্রে কি আমরা কর বর্ষকে 25-26 ফলো করবো না? এইটা হইলো আপনার পরীক্ষার কোশ্চেনের উপর ডিপেন্ড করবে। আপনার আগে যেটা হইতো, আপনারা খুব খেয়াল দিয়ে শুনেন, আগে যেটা হইতো শুধুমাত্র পরিপত্রতে ফাইন্যান্স অ্যাক্টে রানিং ইয়ারেরটাই থাকতো, মানে 25-26-এরটাই থাকতো। বাট গত বছর যে চেঞ্জেসটা হয়েছে, গত বছর 25-26-এরটাও দিয়ে দিয়েছে এবং 26-27-এরটাও দিয়ে দিয়েছে। তার মানে হলো এর আগে আমাদের এই জুন পর্যন্ত ওয়েট করতে হইতো যে 26-27-এ গিয়ে কোন স্ল্যাব কাজ করবে। মানে জুনের আগে আমরা বলতে পারতাম না, জুনে বাজেট পাস হইতো, ওই সময় আপনার এটা ডিক্লারেশন আসতো যে 26-27-এ কি হবে। বাট লাস্ট ইয়ার যেটা করা হয়েছে, লাস্ট ইয়ার সিমultaneously 2 বছরের ডাটাই আপনার এখানে দেওয়া আছে। তাহলে আপনার খেয়াল রাখতে হবে পরীক্ষার খাতায় আপনি যখন অ্যান্সার লিখবেন, তখন কোশ্চেন যখন আসলো, কোশ্চেনে অবশ্যই আপনার কর বর্ষ বলা থাকবে। সেইটা খেয়াল করবেন যে কর বর্ষ কি 25-26 বলা নাকি কর বর্ষ 26-27 বলা। যদি 26-27 বলে, তাহলে আপনার ক্যালকুলেশন হবে এই স্ল্যাব অনুযায়ী, মহিলাদের ক্ষেত্রে 4,25,000, পুরুষদের ক্ষেত্রে 3,75,000। যদি বলে 25-26, তাহলে কিন্তু আপনার এই আগের ক্যালকুলেশনটা করতে হবে, 3,50,000 আর 4 লাখ। বুঝছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। আমি আমার স্ক্রিনে যে একটা স্ল্যাব শো করছি, এরকম স্ল্যাব 2টা করবর্ষের জন্য 2টা আছে। এতটুকু ক্লিয়ার আপনারা? জি। তাহলে এই যেটা আমি শো করতেছি, এটা হলো 26-27 করবর্ষ।
আর যেটা হলো 3,50,000, এই 75-এর জায়গায় আর একটা স্ল্যাব পাবেন। আপনি পরিপত্রতে আর একটা স্ল্যাব পাবেন যে 3,50,000 বলা আছে। আপনি পরিপত্র দেখাই, এই যে দেখেন দেখেন আমার স্ক্রিনে দুইটা ইয়ে আছে, রাইট? জি দুইটা রেট আছে, একটা হলো পরিপত্র আমি পড়াচ্ছি, আর একটা হলো ফাইন্যান্স অ্যাক্ট দেখাচ্ছি। তাহলে ফাইন্যান্স অ্যাক্টে দেখেন, খুব ভালো করে খেয়াল করেন, এইটা কিন্তু একটা ভুলের জায়গা হবে, এক্সামে খুব কনসার্ন থাকতে হবে যে আমার প্রশ্নে 26-27 বলছে নাকি 25-26 বলছে। যদি 25-26 বলে তাহলে আমার ট্যাক্স ক্যালকুলেশন হবে এই রেটে। 3,50,000। এই স্ল্যাব অনুযায়ী এখানে দেখেন স্পষ্ট লেখা আছে 25-26 কর বর্ষের জন্য। এখন আপনার প্রশ্ন হইতে পারে যে ভাই 25-26 কি আমাদের থাকবে? যেহেতু আমাদের এখনো আর এই ফিসক্যাল ইয়ার চলতেছে, করবর্ষ চলতেছে, এখন কি আমার 25-26 করবর্ষ চলমান না? আমার থাকতেও পারে, আবার 26-27ও দিতে পারে। আমার একজন আয়কর আইনজীবীর দুইটা রেটই আমার জানা দরকার, হ্যাঁ, যে আমার 25-26-এ কত এবং 26-27-এ কত। এখন 26-27-এর পরিপত্র কিন্তু ভাই আপনার হাতে নাই। আপনার হাতে আছে বলেন? না, আপনার হাতে আছে 25-26-এর পরিপত্র। 26-27-এর পরিপত্র কবে আসবে? জুনের পরে, বাজেটের পরে আর রাইট? কি। জুনের পরে। কিন্তু সেটাই আমি বললাম যে গত বছর ব্যতিক্রম দেখা গেছে যে ফাইন্যান্স অ্যাক্টে 26-27-এর পরিপত্রে কোন স্ল্যাব অনুযায়ী ট্যাক্স ক্যালকুলেট হবে সেটাও তারা অলরেডি ডিফাইন করে দিয়েছেন। তাহলে আমার ম্যাথ প্র্যাকটিসের সময় মাথায় রাখতে হবে আমার কোশ্চেনে 25-26 বলা নাকি 26-27 বলা। আর কোনো নিয়ম চেঞ্জ নাই ভাই, শুধুমাত্র স্ল্যাবে চেঞ্জ, এইটাই খেয়াল রাখতে হবে। এবং এই জায়গাটাই অনেকে ভুল করবেন। আমি অনেকবার রিপিটেডলি বলছি যে এই জায়গাটাতেই কিন্তু আপনারা ভুল করে ফেলবেন, যে 25-26 নাকি 26-27। কোশ্চেনে 1000 বার আপনি খেয়াল রাখবেন যে কোশ্চেনে কি বলা আছে, 25-26-এর জন্য নাকি 26-27। আর আপনারা অনেকে ওই যে বিভিন্ন ইসের কয়েকটা অঙ্ক শেয়ার করেছিলেন যেখানে আপনার ওই ইয়ার করবর্ষটা বলা নাই, বাট আপনার পরীক্ষার খাতায় তো কখনোই এরকম হবে না যে করবর্ষ বলা থাকবে না। অবশ্যই পরীক্ষার প্রশ্নে করবর্ষ বলা থাকবে, যে আয় বর্ষ এবং করবর্ষ কত। ক্লিয়ার ভাই? জি স্যার। ওকে, তাহলে আমরা একটা ক্যালকুলেশনে ছিলাম। ক্যালকুলেশনে আমি বলেছিলাম যে এইখানে যদি 100 টাকাও আসে, হ্যাঁ, তাহলেও আমার কিন্তু 5,000 টাকাই ট্যাক্স দিতে হবে, রাইট? আর মনে হয় দীপ বলেছিল 5,60,000-এর ক্ষেত্রে কি হবে। এখন দীপ ক্লিয়ার? এই সফট কপিটা আমি আপনাদের সবাইকে দিয়ে দিয়েছি, এই ট্যাক্স ক্যালকুলেশনের সফট কপিটা অলরেডি। তো এখানেও আপনারা ক্যালকুলেশন করে দেখতে পারবেন সিনারিওটা। তো এইখানে আমার যেটা মূল টার্গেট ছিল আপনাদেরকে বোঝানোর, সেটা হলো যে এইখানে যখন এই স্ল্যাবটা ক্রস করবে 3,75,000 যখন ক্রস করবে, এটা যদি 3,75,500 টাকাও হয়, 3,75,500, মাত্র সে 550 টাকা ট্যাক্স আসছে, কিন্তু এই ভাইয়ের ট্যাক্স দিতে হবে 5,000 টাকা, বুঝছেন? হ্যাঁ, কিন্তু মিনিমাম ট্যাক্সটা 5,000 টাকা, এর জন্য স্যার, তাই না? রাইট, কিন্তু আপনি যখন অঙ্ক করবেন, অঙ্কে অবশ্যই এই 50 টাকাই বের করে দেখাবেন, কিন্তু উত্তর হবে কি? উত্তর হবে 5,000 টাকা। কিভাবে উত্তরটা হবে? কিভাবে? একটা কমেন্টের মতো করে আপনার উত্তর হবে যে এই ক্যালকুলেশনে দেখা যায় যে তার নিট ট্যাক্স দায় আসে 50 টাকা, বাট মানে কি, কিন্তু যেহেতু যেহেতু এই করদাতার মিনিমাম ট্যাক্সের আওতায় পড়ে, তাই ওনার কর দায় হবে
ন্যূনতম 5,000 টাকা। বুঝছেন আপনাদের উত্তরটা কি হবে? জি স্যার। এটা স্যার সরকারি বেসরকারি পুরুষ মহিলা সবার জন্য সেম। সবার জন্য সেম, কিন্তু সরকারি আর বেসরকারির ক্ষেত্রে কি পার্থক্য সেটা আমি বলতেছি। আগে এখানে দেখেন, বেসরকারির ক্ষেত্রে আমরা কি করি, এখানে যতগুলো স্যালারির এলিমেন্ট আছে প্রত্যেকটারে আমরা কি বলি, ট্যাক্সেবল করে নিয়ে আসি, গ্রোস স্যালারি ক্যালকুলেট করি, রাইট? আপনি অ্যালাইন কিনা এতটুকুতে? আমি সরকারিতে যাচ্ছি, তার আগে একটু বেসরকারিটা বুঝেন, আপনাদের সরকারি বেসরকারি পুরোটা ক্লিয়ার করে দেবো আজকে। জি স্যার। আমি বলতেছি যে বেসরকারি ক্ষেত্রে স্যালারির ক্ষেত্রে যে কম্পোনেন্ট গুলো থাকে, এই কম্পোনেন্ট প্রত্যেকটাই আমরা ট্যাক্সেবলে নিয়ে আসছি, এতটুকু আপনি অ্যালাইন কিনা? জি স্যার। মানে তার গ্রোস স্যালারিটা আমরা ক্যালকুলেশন করেছি, এরপরে আমরা কি করেছি, 3/1 বাদ দিয়েছি এক্সাম্পশন হিসাবে। জি। কত ভাগ? 3/1 3/1 ভাগ। শর্তটা কি কারো মনে আছে? যে 3/1 এবং 5 লাখ টাকা, 5 লাখ। হুইচ ইজ লোয়ার। লয়ার। ওকে, জি স্যার। দেন আমরা চলে আসবো 25 কোথায়? 26 কত আছে স্যার ওইটা মিনিমাম জি জি, ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম 5 লাখ। 25 26 কত আছে? 25 26 5 লাখ, হ্যাঁ হ্যাঁ, এই আর কোথাও কোনো চেঞ্জ নাই। আপনার 25 26 এবং 26 27 আর কোথাও কোনো আপনার চেঞ্জ নাই, বুঝছেন? এর আগের বছরে ছিল 4.5 লক্ষ টাকা, বাট এখন এটা 5 লাখ হয়েছে। এরপরে আসি, আর আমরা সবসময় প্র্যাকটিস কোনটা করব, আমরা 26 27টা মাথায় রাখবো। কারণ কি, আমাদের পরীক্ষাটা সাধারণত জুলাইয়ের পরে হবে, এমনও হতে পারে যে আপনার ডিসেম্বরের দিকে হতে পারে। হ্যাঁ, যদি এরকম হয়, এটা আমি মানে অনুমান নির্ভর বলছি, আমার কাছে কোনো ডাটাবেস থেকে আমি বলছি না, বাট যেটা হয় আপনার এমন আছে, এই জুনের আগে তো হওয়ার কোনো সুযোগই নাই, জুনের পরে হবে, এটা আপনি কনফার্ম থাকেন। তো যখন জুনের পরে হবে তখন কিন্তু আপনার ওই পরিপত্র পেয়ে যাবেন 26 27-এর জন্য, বুঝছেন? তখন আপনাদের এই 26 27-এরটা মাথায় রেখেই আপনাদের কাজ করতে হবে। ক্লিয়ার ভাই? জি স্যার। ওকে, নেক্সট আমরা কোথায় আছি? যে হ্যাঁ, 3/1 বাদ দিলাম, বাদ দেওয়ার পরে যেটা আসলো এইটা স্ল্যাব অনুযায়ী ক্যালকুলেট করলাম, তারপরে আমরা নিট ট্যাক্স বের করলাম। এইটা কিসের ক্ষেত্রে? বেসরকারির ক্ষেত্রে। এবার সরকারির ক্ষেত্রে বলি, সরকারির ক্ষেত্রে হবে কি, এই যে যেমন হাউস রেন্ট আছে, মেডিকেল অ্যালাউন্স আছে, কনভেন্স আছে, এটা ডিরেক্ট ট্যাক্স এক্সাম্পটেড। বুঝতে পেরেছেন? মানে এইগুলা এই ট্যাক্স ক্যালকুলেশনেই আসবে না, তাই তাদের 3/1 বাদ দেওয়ারও কোনো প্রশ্ন নাই। মানে সহজ কথা হলো তাদের ক্যালকুলেশনটা ভিন্ন, আমরা সেটা দেখাবো এখন। আমরা আছি পরিপত্র, একটা নির্দেশিকায় আসি। নির্দেশিকা একবারে প্রথম দিকেই দেখবেন দেওয়া আছে সরকার। আপনারা কি নির্দেশিকা দেখেছেন আমি যে ম্যাটেরিয়াল গুলো শেয়ার করেছি আপনাদের কাছে? ভালো জিনিস চোখে আসলো, দেখাচ্ছি। সবাই আছেন? জি স্যার, আছি। ওকে,
এইটার একটা স্ক্রিনশট নেন বা আপনারা ইয়া করে নেন, রিটার্ন দাখিল না করলে কি হয়, এইটা একটা প্রশ্ন আসতে পারে। যেহেতু চোখের সামনে পড়ে গেছে তাই আমি বলে দিচ্ছি, রিটার্ন দাখিল না করলে কি হয়। এইটা একটা 3 মার্ক 4 মার্কের একটা কোশ্চেন থাকতে পারে, রিটার্ন দাখিল না করলে কি হয়। নোটটা নিয়েছেন? জি স্যার, স্ক্রিনশট নিয়েছি। ওকে, এইটা একবারে মুখস্থ করবেন এবং খাতায় লিখবেন। তাতে হবে কি আপনার একটা পয়েন্টও বাদ যাবে না। যে ধারা 266 অনুসারে জরিমানা হয়, 174 ধারা অনুসারে কর অব্যাহতির ক্ষেত্র সংকোচন হয়ে যায়, মাসিক 2% হারে অতিরিক্ত কর পরিশোধ হয়, ইউটিলিটি সার্ভিসের সংযোগ বিচ্ছিন্ন হয়, বেতন ভাতাদি প্রাপ্তিতে জটিলতা তৈরি হয়। বুঝতে পেরেছেন? এই জিনিসটা একবারে মুখস্থ করে ফেলবেন। এটা একটা কোশ্চেন। ওকে, আর একটা কোশ্চেন, যদিও আজকে ম্যাথ ক্লাস, বাট তারপরে যেহেতু চোখের সামনে পড়তেছে আমি বলে দিচ্ছি, এইগুলা থেকে কিছু কোশ্চেন পাবেন আপনারা শিওর। স্বাভাবিক ব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিলের জন্য কয়টি পদ্ধতি প্রচলিত? 2টি পদ্ধতি প্রচলিত, রাইট? এটা নোট নেন বা খাতায় লিখে রাখেন। ব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিলের জন্য কয়টি পদ্ধতি প্রচলিত? আপনারা লিখবেন 2টি পদ্ধতি প্রচলিত। একটা হলো কি সার্বজনীন স্বনির্ধারণ পদ্ধতি, আর একটা হলো সাধারণ পদ্ধতি। ঠিক আছে? নোট নিয়েছেন ভাই? একজন একটু রেসপন্স করলেই হবে, যে কোনো জি একজন। স্যার, জি স্যার। ওকে, আমরা এখানে প্রিন্স আছে, প্রিন্স। হ্যাঁ আমি হ্যাঁ, প্রিন্স বলেন তো আমাদের কর নির্ধারণের পদ্ধতি কয়টি? দুইটা, একটা সার্বজনীন পদ্ধতি, একটা সাধারণ পদ্ধতি। ওকে, থ্যাংক ইউ। এইটুকু মুখস্থ করবেন, আয়ের খাতসমূহ কি কি। এটা নিয়ে আমাদের ফার্স্ট ক্লাসই ছিল, মনে আছে সবার? মনে আছে স্যার? জি, এটার একটা স্ক্রিনশট নেন, একবারে মুখস্থ খাতায় লিখে রাখবেন। জি স্যার। ফারুক ভাই বলতে পারবেন 7টি খাতের নাম? জি স্যার, বলতে পারবো স্যার। বলেন তো ভাই একটু, আমরা রিক্যাপ করে নিই সবাই। চাকরি হইতে হয়, ভাড়া জি, হইতে হয়, কৃষি হইতে হয়, ব্যবসা হইতে হয়, মূলধনী হয়, আর্থিক পরিসম্পদ হইতে হয়, অন্যান্য উৎস হইতে হয়। জি, থ্যাংক ইউ ভাই। এই 7টি হইতেই আমাদের মূলত আয়। ওকে, আচ্ছা, আর এখানে যেটা দেওয়া এটা হলো 25-26। হ্যাঁ, এটা একটু সবাই মাথায় রাখবেন, একটা হলো 25-26 আর একটা হলো 26-27। হ্যাঁ, এখানে যেটা দেখাচ্ছে এটা হলো কত, 25-26, আর একটা আছে আমাদের 26-27, দুইটাই আমাদের হাতে আছে। যদি 26-27 অনুযায়ী বলে তাহলে আমরা 26-27 স্ল্যাব অনুযায়ী ক্যালকুলেট করব, যদি 25-26 বলে তাহলে এই স্ল্যাব অনুযায়ী আমরা ক্যালকুলেট করব।
আচ্ছা, এই একটা স্কিম দেখেন ভাই, রিটার্ন প্রস্তুতের জন্য প্রয়োজনীয় প্রমাণাদি, মানে একটা রিটার্ন প্রস্তুত করতে গেলে আপনার কি কি জিনিস দরকার হবে, কি কি সাপোর্টিং পেপার দরকার হবে। এখানে আপনি কনফার্ম থাকেন যে পুরোটা আসবে না, কিন্তু যে কোনো একটা খাত বলে দিবে যে চাকরি হইতে আয়ের ক্ষেত্রে আপনার কি কি প্রমাণাদি লাগবে। তখন আপনার বলতে হবে যে বেতন বিবরণী লাগবে, ব্যাংক হিসাব থাকলে, ব্যাংক সুদ খাতে আয় থাকলে ব্যাংক বিবরণী বা ব্যাংক সার্টিফিকেট লাগবে, বিনিয়োগ দাবি থাকলে তার সেই ডকুমেন্টটা লাগবে, যেমন জীবন বীমার পলিসি বা ডিপিএস, হ্যাঁ, এগুলো যা থাকবে তার সার্টিফিকেট লাগবে। ভাড়া হইতে আয়ের ক্ষেত্রে কি লাগবে এইটা দেখে রাখবেন। হ্যাঁ, নোট নিয়েছেন ভাই? জি স্যার। না, আমি কিন্তু মার্ক করে দিচ্ছি যে কোনটা কোনটা আপনার ফুল সবকিছু দেখতে হবে তা না, মানে যেটা যেটা খুব ইম্পর্টেন্ট না পড়লেই নয়। এই পয়েন্টটা দেখবেন, সংশোধিত রিটার্ন দাখিল। এইটা পরীক্ষায় না আসলেও আপনাদের বাস্তবিক লাইফে খুবই দরকার হবে। যখন আপনারা এক একজন আয়কর আইনজীবী হবেন, আপনারা যখন ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন, এটা ইম্পর্টেন্ট তখন বেশি। আর পরীক্ষার খাতায় আসতেও পারে, একটা টিকা দিতে পারে যে রিটার্ন দাখিল করার কতটা দিনের পরে আপনার এই যে সংশোধিত রিটার্ন দাখিল করতে পারবেন, তার মানে 180 দিন। এইটুকু আপনারা একবারে মুখস্থ করে রাখবেন এবং মার্ক করে রাখেন। বাট এই সেকশনটা আপনার তখনই লাগবে যখন আপনার ক্লায়েন্ট হ্যান্ডেল যখন করবেন, তখনই বেশি যে তার সংশোধিত রিটার্ন বাই, অনেকে বলবে যে ভাই ভুল করে আমি একা একা করছি বা কম্পিউটারের দোকান থেকে করছি, বাট আসলে আমার ওটা ভুল হয়েছে, আমার এখন চিঠি আসছে, আমার এটা সংশোধনী করতে হবে। বুঝতে পেরেছেন? আমি একটু অ্যাডভান্স লেভেলের বলছি, যে যখন আপনাদের এরকম অনেক ক্লায়েন্ট থাকবে, তখন তাদেরকে আপনাদের এই রুলস অনুযায়ী আপনাদের সার্ভিসটা দিতে হবে। এগুলো নিয়ে আমরা অলরেডি ক্লাসে আলোচনা করেছি। এই জায়গাটায় আসুন, এইটা নিয়ে আলোচনা হয় না, আজকে এইটা আপনাদের ক্লিয়ার করে দেই। এই যে সরকারি বেতন আদেশভুক্ত কর্মচারীদের বেতন খাতে আয় কিভাবে নিরূপণ করতে হয়, হ্যাঁ, আমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখব যে এখানে কি বলা আছে। দেখেন, সরকারি বেতন আদেশ সমূহে উল্লেখিত নিম্নবর্ণিত ভাতা ও সুবিধাদি কর মুক্ত থাকবে। তার মানে এটা একবারে করের আওতায় থাকবে না। কি কি? চিকিৎসা ভাতা, নববর্ষ ভাতা, বাড়ি ভাড়া ভাতা। তার মানে আপনি যদি এখানে সমস্ত ভাতা দেখেন, এইগুলা কোনোটাই তার ট্যাক্সেবল হবে না। তাহলে আমরা যদি বলতে পারি যে আসলে তার বেসিক স্যালারি এবং ফেস্টিভ্যাল অ্যালাউন্স বাদে আর কোনো কিছুই আসলে ট্যাক্সেবল এর ভিতরে পড়ে না, তাহলে তার কোনটা পড়তেছে? শুধুমাত্র বেসিক স্যালারি, গ্রোস স্যালারি না। কি বললাম? বেসিক স্যালারি। আর হলো বোনাস। বোনাস কোনটা? ফেস্টিভ্যাল বোনাস অনলি, মানে রোজার ঈদে যে, রোজা আর কোরবানির ঈদে যে বোনাসটা পায়, এই বোনাস এবং তার বেসিক স্যালারি বাদে আর কোনো কিছুই ট্যাক্সেবল নয়। বুঝতে পেরেছেন? সরকারি খাত নিয়ে কোশ্চেন ছিল মনে হয় দ্বীপের। দ্বীপ, এই এরিয়াটা আপনাকে দেখতে হবে। জি স্যার। তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার কি 3/1 হবে না 6 ভাগ হবে? আপনি ক্লিয়ার? মানে জি স্যার। এদের ক্ষেত্রে ওই ভাগাভাগির কোনো ইস্যু নাই। সব মেইন কথা হলো তার বেসিক এবং আপনার হলো ফেস্টিভ্যাল অ্যালাউন্স বাদে এই যতগুলো আছে এগুলো কোনোটাই তার ক্যালকুলেশনেই আসবে না। এবার যদি আমি একটু ইসে যাই, এই শিটে যাই, মনে করেন ইনি একটা গভর্নমেন্ট এমপ্লয়ি, তার বেসিক হলো 50,000, তাহলে এখানে 6 লাখ টাকা আসবে। তার হাউস রেন্ট 30,000, হ্যাঁ, তাহলে এইখানে কোনো টাকাই আসবে না। আমি বুঝাইতে পারছি? মেডিকেল অ্যালাউন্স 20,000, এইখানে কোনো টাকাই আসবে না। ক্লিয়ার?
জি কনভেন্স কোনোটাই আসবে না, শুধু আসবে এই বোনাস। তাহলে এই 6 লাখ আর 7,10,000, এই 7,10,000 উপরে ডিরেক্ট ক্যালকুলেট হবে। এই 7,10,000 থেকে আর কোনো ভাগাভাগি হবে না। 7,10,000 আসবে এখানে। হ্যাঁ, এখানে এই 7,10,000 আসবে। এটা স্যার আমরা মোটাই ডিজাইন করেছি মোটাই প্রাইভেট। 7,10,000। হ্যাঁ হ্যাঁ, মোটাই হলো তার 7,10,000। হ্যাঁ, আমরা একটা ম্যাথ করব, ম্যাথ থেকে ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, এই মোটাই বের করার পরে স্যার যদি তার কোনো বিনিয়োগ থাকে তখন হচ্ছে ওই বিনিয়োগের হিসাবটা করতে হবে, তাই না স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, বিনিয়োগের রিবেট তিনি অবশ্যই পাবেন। আসুন আমরা একবারে খাতা কলম নেই। আশা করি যে কয়জন আমরা ক্লাসে আছি সবার কাছেই খাতা কলম ক্যালকুলেটর আছে, রাইট? জি আছে। ওকে, প্রশ্নটা হুবহু লেখার কোনো দরকার নাই, আপনাদের কাছে বই আছে, জাস্ট কিছু কি এরিয়া আপনার লিখতে হবে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি কি কি এরিয়া লিখবেন। আপনি ধরেন 30 জুন 25 তারিখ পর্যন্ত আপনি এতটুকু লেখেন, মূল বেতন 56,500 টাকা লেখেন, এতটুকু লেখেন, মূল বেতন 56,500। লেখা শেষ হইলে বলবেন আমাকে। জি স্যার। মাসিক চিকিৎসা ভাতা লেখেন 1500 টাকা, শুধু চিকিৎসা ভাতা লেখেন, মাসিক লেখা লাগবে না, চিকিৎসা ভাতা 1500 টাকা। জি 1500 টাকা। উৎসব ভাতা পাইছে 1,13,000 টাকা। জি 1,13,000। 13,000। নববর্ষ ভাতা পাইছে 11,300। প্রবীর আছেন ক্লাসে? প্রবীর? জি ভাই আছি। ওকে, প্রবীর বলেন তো এই ক্ষেত্রে এইখানে যে 4টা ডাটা আছে, এই চারটা ডাটা থেকে কোনটা কোনটা ট্যাক্সেবল এবং কোনটা ট্যাক্স ফ্রি, যেটা আমার কাউন্টি করতে হবে না? সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে হ্যাঁ, আমরা তো সরকারি চাকরিজীবী আছি। জনাব মিজানুর রহমান সচিবালয়ে কর্মরত, উনি তো আর বেসরকারি না, একজন সরকারি কর্মচারী। তাহলে মূল বেতন হবে আর হচ্ছে উৎসব ভাতা যেটা আছে আর কি। আচ্ছা, মানে আর আরেকজন বলেন, নব- ফারুক ভাই বলেন তো এখান থেকে বাদ যাবে কোনটা? স্যার চিকিৎসা ভাতা বাদ যাবে, তারপরে বাদ যাবে, বাংলা নববর্ষ ভাতা বাদ যাবে। এটা তো স্যার রাইট, ওইখানে এই চিকিৎসা ভাতা এখানে আর একটা নববর্ষ হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ এটা স্যার একটু নববর্ষ ভাতাটা সম্পর্কে ক্লিয়ার না স্যার, এটা দেখতে হবে হ্যাঁ, স্যার। শুধু চিকিৎসা। এই যে দেখেন, দেখবেন কোথায়, এর জন্যই তো বললাম দেখবেন হলো এইখানে। জি স্যার। এইখানে দেখেন তো নববর্ষ ভাতা পাইছেন? হ্যাঁ আছে স্যার, এটা বাদ যাবে। তাহলে আপনি সরকারির ক্ষেত্রে স্ক্রিনশট রাখবেন কোনটা, এই এতটুকুর, রাইট? আপনার স্টাডি ম্যাটেরিয়াল গুলো সাজানো এভাবে যে এইটা হলো গভর্নমেন্টের জন্য, হ্যাঁ, এগুলা কি করমুক্ত থাকবে। জি স্যার। ওকে, জি তাহলে এখানে এই যে নববর্ষ ভাতাও আছে, চিকিৎসা ভাতাও আছে, যে এইগুলা বাদ যাবে, রাইট? তাহলে আমরা গেলাম ম্যাথে, চলে গেলাম ম্যাথে, এসে আমরা পেলাম যে এখানে যে 4টা এলিমেন্ট আমি পাইলাম, শুধু মাসিক মূল বেতন এইটা যাবে আর 1,13,000 এইটা যাবে। যেহেতু মাসিক, এইটারে আমরা 12 দিয়ে গুণ করব, 56,500 ইন্টু 12 দেন। যেখানে মূল বেতন লেখছেন 56,500, সামনে গুণ 12 দিয়ে টোটাল অ্যামাউন্টটা লেখেন। ছয় লাখ 78,000 আর একটা হবে 1,13,000, যোগ করলে হবে 7,91,000। হ্যাঁ, 6,78,000 আসবে মূল বেতন, আর হলো উৎসব ভাতা আসবে 1,13,000। এটারে আবার কেউ 12 দিয়ে গুণ করে দিয়েন না, কারণ এখানে মূল বেতন বলা আছে কি মাসিক, ঠিক আছে? তার এই কারণে আপনি 12 দিয়ে গুণ করছেন। আর উৎসব ভাতা বলা আছে একদম ফিক্সড, এর আগে কিন্তু মাসিক বলা নাই, রাইট? ওকে, এবার কিছু কি পয়েন্ট দেখেন, যে তিনি সরকারি বাসায় থাকেন, ভবিষ্যৎ তহবিলে তিনি প্রতি মাসে 14,000 টাকা জমা রাখেন। এই আসতেছি কিন্তু আমরা ইনভেস্টমেন্টে,
হ্যাঁ, ভবিষ্যৎ তহবিলে তিনি কি করছেন, 14,000 টাকা জমা রাখছেন। এরপর হিসাবরক্ষণ অফিস হতে প্রাপ্ত প্রত্যয়নপত্র হতে দেখা যায় যে 30 জুন 25 তারিখে ভবিষ্যৎ তহবিল থেকে তিনি অর্জিত সুদ পাইছেন 1,08,500 টাকা। তাহলে ভবিষ্যৎ তহবিল থেকে যেটা সুদ পাইছেন এটাও তার আয়, কিন্তু উনি গভর্নমেন্ট এমপ্লয়ি হওয়ার কারণে এটা ট্যাক্স ফ্রি। ক্লিয়ার ভাই? জি স্যার। কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহবিলে চাঁদা প্রদান বাবদ প্রতি মাসে বেতন হইতে কর্তন হইছে 150 টাকা ও 100 টাকা। তাহলে এই যে 150 ইন্টু 12 এবং 100 ইন্টু 12 এতটুকু করে ফেলেন। কল্যাণ তহবিল লেখেন 150 ইন্টু 12 আর গোষ্ঠী বীমায় লেখেন 100 ইন্টু 12। এছাড়াও তিনি একটি তফসিলি ব্যাংকে ডিপোজিট পেনশন স্কিমে মাসিক 5,000 টাকার কিস্তি দেন, তার মানে 5,000 ইন্টু 12 তাহলে 60,000 টাকা। এবারে এই এরিয়াটা একটু মনোযোগ দেন। 25-26 কর বর্ষে দেখছেন দীপ? জি স্যার। 25-26, এখন এইখানে যদি 26-27 বলতো তাহলে এই আগের সব জামানা কিন্তু সব এলিমেন্ট ঠিক আছে, জাস্ট চেঞ্জেসটা কোথায়, আমার স্ল্যাবে। পর্দায় গণনা। স্ল্যাবে, হ্যাঁ। আর যদি 25-26 হয় তাহলে 25-26 যে স্ল্যাব সেইটা 3,50,000 নাকি 3,75,000 হবে, সেটা ডিফাইন করবে কে? কোশ্চেনে আমার 25-26 আছে নাকি 26-27 আছে। ওকে, আর কোনো চেঞ্জেস নাই। ম্যাথ যেটা যোগ হওয়ার সেটা যোগ হবে, যেটা বিয়োগ হওয়ার সেটা বিয়োগ হবে, কিন্তু শুধুমাত্র আমাদের ডিফারেন্সটা হলো এই 25-26 এবং 26-27 অনুযায়ী স্ল্যাব, আর কোথাও কোনো চেঞ্জেস নাই। এবারে দেখেন মূল বেতন এই এতটুকু আমরা করে ফেলেছি। আমরা এবার অঙ্কে চলে যাই সরাসরি, যে আমরা কোশ্চেনের কিছু কি পয়েন্ট এরিয়া নিয়েছিলাম, রাইট? এবার আমরা অঙ্ক করি, ম্যাথ সলিউশন। হ্যাঁ, আমরা সবাই খাতায় লিখি সলিউশন। সলিউশনটা কিভাবে করব, আমরা যদি সবাই একটু খাতার উপরের দিকে দেখি তাহলে দেখবো আমরা লিখছি যে তার মূল বেতন 56,500 ইন্টু 12, রাইট? আমরা খাতায় লিখেছিলাম কি পয়েন্ট। ওকে, তাহলে আমরা সলিউশনে আমরা এবার সুন্দর করে সাজিয়ে লিখি যে মূল বেতন 6,78,000 টাকা। ঠিক আছে, এরপরে নিচে লিখবো উৎসব ভাতা 1,13,000 টাকা। তাহলে এই যে 7,91,000 টাকা ট্যাক্সেবল, আপনি শুধু 7,91,000 লিখলেও হবে। আবার যদি একটু পাশে নোট দিয়ে যেতে চান যে চিকিৎসা ভাতা করমুক্ত, নববর্ষ ভাতা করমুক্ত, এতে কোনো সমস্যা নাই, দিলে ভালো, না দিলেও সমস্যা নাই। বুঝতে পেরেছেন? মেইন পরীক্ষার হলো, মধ্যে স্যার এত সময় থাকবে না, এটা না দেওয়া হয়তো ভালো হবে স্যার। হ্যাঁ আপনি পরীক্ষায় সময় পাবেন না, সময় পাবেন না তা না, পরীক্ষায় আপনি ভালোই টাইম পাবেন। জি স্যার। কারণ পরীক্ষায় হলো কি ফুল বড় একটা অঙ্ক থাকবে না, খুব ছোট ছোট অঙ্কে ভাগ ভাগ করা থাকবে, বুঝছেন? তো এই কারণে পরীক্ষার হলে, আমরাও তো পরীক্ষা দিয়ে পাশ করে আসছি, দেখা যাচ্ছে পরীক্ষার হলে আপনার কি হবে যে আপনার লেখা শেষ কিন্তু আপনাকে বের হইতে দেবে না, কারণ ওই নির্দিষ্ট টাইমের ছাড়া আপনি বের হইতে পারবেন না। বাট আপনি কনফার্ম থাকেন যে আপনার টাইম নিয়ে আইটিপির পরীক্ষায় কোনো ইয়া হবে না। এটা হলো আপনার নিজের প্রেজেন্টেশনের উপর, আপনি একটু দিলেও হবে, না দিলেও হবে। এরপরে আসেন আপনার কর দায় পরিগণনা, যে আপনি কর দায়টা কিভাবে বের করবেন। তাহলে যেহেতু এটা 25-26, তাহলে প্রথম 3,50,000 টাকা পর্যন্ত এই ভাইয়ের শূন্য। ঠিক আছে, এই যে 7,91,000 কে কি আমি 3/1 বের করছি? বের করি নাই কিন্তু, কারণ সে সরকারি। যদি বেসরকারি হইতো তাহলে এইটার 3/1 বের করে এক্সাম্পশন বের করে তারপর আমরা নেট ট্যাক্সেবল ইনকাম বের করতাম, তার উপরে আমরা স্ল্যাবকে ইমপ্লিমেন্ট করতাম। ঠিক আছে, বাট যেহেতু উনি সরকারি তাই তার আর 3/1 হবে না। তাহলে আসুন পরবর্তী যে 1,00,000 টাকা থাকে, এই 1,00,000 টাকার উপরে 5%, বাট এটা যদি আমার 26-27 হইতো তাহলে কি হইতো, এই 5% এর কোনো স্ল্যাব আমার 26-27-এ নাই, বুঝছেন? 26-27-এ দেখেন 3,00,000-এ 10%, 5% এর কোনো স্ল্যাব নাই। আছে 5% এর স্ল্যাব?
ফারুক ভাই খেয়াল করছেন? জি স্যার। ওকে, তাহলে প্রিন্স কি দাঁড়াইলো আমাদের? আমরা ছিলাম নির্দেশিকায় যে এই 5% ক্যালকুলেশন হয়েছে, যদি আমার 25-26 করবর্ষ বলা থাকে তাহলে আমার এইটা আসবে, আর যদি না হইতো তাহলে এই 1 লাখের জায়গায় সরাসরি 3 লাখ টাকা বসতো, যদি 26-27 হইতো তাহলে আর কোনো চেঞ্জেস নাই। ওকে, তাহলে আসেন আমরা 25-26 যেহেতু আছে 25-26 অনুযায়ী ম্যাথটা করি। তাহলে 1 লাখ টাকার উপরে 5% আসতেছে 5,000 টাকা, আর বাকি 3,41,000, কারণ একের পরের স্ল্যাবটা কত ছিল কেউ একজন বলেন তো, দেখি কে বলতে পারেন। প্রিন্স পারবেন? 4 লাখ। 4 লাখ, গ্রেট। তাহলে একের পরের স্ল্যাবটা ছিল 4 লাখ, তাহলে 3,41,000 পর্যন্ত তিনি কি পারবেন এই 10% হারে 34,100। তাহলে তার টোটাল ট্যাক্স কত আসছে? 39,100 টাকা, 100 রাইট? জি স্যার। এতটুকু নিয়ে কারো কোনো কনফিউশন? নাই স্যার। নাই, ওকে, থ্যাংক ইউ। দেন আমরা আসি ইনভেস্টমেন্ট রিবেট। এটাও একজন আমরা বলতেছিলাম যে এদের ইনভেস্টমেন্টটা কিভাবে ক্যালকুলেট হবে। এদের ইনভেস্টমেন্টটা অ্যাজ ইউজুয়ালি ক্যালকুলেট হবে। এখানে প্রাইভেট আর সরকারি হওয়ার কারণে আলাদা কোনো বেনিফিট বা আলাদা কোনো ক্যালকুলেশন থাকবে না। ওকে, তাহলে আমরা দেখি আমাদের কোশ্চেনে কি ছিল। আমাদের কোশ্চেনে ছিল যে প্রত্যেক মাসে এই ভদ্রলোক 14,000 টাকা ভবিষ্যৎ তহবিলে জমা রাখেন। তাহলে 14,000 গুণন 12, ক্যালকুলেটর নেন, 14,000 গুণন 12, 1,68,000 টাকা লেখেন। লিখেছেন? জি স্যার। ওকে, আর এই ক্ষেত্রে যে একটা লিখতে বলেছিলাম যে কল্যাণ তহবিলে 150 টাকা মাসিক, তার মানে 150 গুণ 12, আর হলো গোষ্ঠী বিমায় 100 গুণ 12, 1200 টাকা, আর ডিপিএস এ 5,000 গুণ 12, 60,000 লিখেছিলেন এটা জি জি নোট? স্যার। ওইটাকে এগুলো কি সব আমার ইনভেস্টমেন্ট না ভাই? তাহলে আমরা ইনভেস্টমেন্টে নিয়ে আসি। 150 গুণ 12 1800 টাকা, 100 গুণ 12 1200 টাকা, 5,000 গুণ 12 60,000 টাকা। তাহলে আমার এই সবগুলোর যোগফল আসে কত দেখেন, ক্যালকুলেটর নেন, 2,31,000 টাকা আসবে মোট বিনিয়োগ। তো আস্তে করেন স্যার। করেছেন? করতেছে স্যার, একটু আস্তে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, ধীরে সুস্থে করেন। এখানেই রাখছি। ক্লাস অ্যাটেন্ডেন্স যেভাবে কমতেছে, এতে আমি রেকর্ডটা করব কারে নিয়ে এর পরবর্তীতে? সবাই তো রেকর্ডের আশায় বসে থাকে। বিশেষ কোনো সমস্যা না হলে স্যার আমি আছি। আমিও আছি স্যার। সমস্যা নাই, আমাদের এআইও আছে। আমরা টিমসে একটা সুবিধা হলো কেউ না থাকলেও এআই রে নিয়েও রেকর্ড করা যাবে। তবে ক্লাসগুলায় থাকলে হয় কি, মানে আপনি আপনার যে কনফিউশন গুলা এইগুলো আপনি দূর করতে পারেন। রেকর্ডিং এ হয় কি, আপনি রেকর্ডিং এ কিন্তু আরেকজনের কনফিউশনটা আপনি দূর মানে শুনলেন, সলিউশন নিলেন, বাট আপনার যে আসলে ওইটাই প্রবলেম কিনা তা তো জানেন না, আপনার আরো একটা প্রবলেম থাকতে পারে, তাই না? বাট ক্লাসে অ্যাটেন্ড করলে কি হয়, আপনি তখন সেই আপনার কোশ্চেনটা জানতে পারেন যে আমার এইখানে প্রবলেম হচ্ছে, আমার এইটা কি প্রবলেম। মানে লাইভ ক্লাসের সুবিধা হলো এইটা। নেক্সট মান্থে আমাদের সেকেন্ড ব্যাচও চালু হবে ইনশাল্লাহ। আমরা কি মোট বিনিয়োগ পর্যন্ত বের করেছি সবাই? জি স্যার। ওকে, এবারে ফারুক ভাই একটা কথা বলেন, আমি নিচে যাব না তার আগে। এই যে বিনিয়োগ যেটা বের করলাম, এর উপরে মানে সে কত টাকা
টাকা রিবেট নিতে পারবে। এর ক্যালকুলেশনটা কি? এখানেও একটা শর্ত আছে, যদি কিন্তু একটা কন্ডিশন আছে। মানে এর আগে যেরকম একটা যদি কিন্তু কন্ডিশন ছিল বেসরকারিদের ক্ষেত্রে 1/3 বাদ, কিন্তু সেই অ্যামাউন্ট আবার 5 লাখের থেকে ছোট হতে হবে, হ্যাঁ। তাই না? স্যার। এইখানেও এই রিবিটের ক্ষেত্রেও এইরকম একটা যদি কিন্তু আছে। আমরা আশা করি কেউ না কেউ একজন বলবেন। ফারুক ভাই পারবেন? স্যার এটা তারপর স্যার। প্রিন্স, দীপ, না, না স্যার, প্রবীর, অনেকবার এটা কি ভাই দেখাইছি। সেটা হলো কি? এটা ভাই কি যে হ্যাঁ বলেন, মোট প্রবীর বলেন। মোট ট্যাক্সেবল ইনকামের 3% সেটা নাকি? থ্যাংক ইউ, এই তো আসছেন লাইনে, ও রাইট। আচ্ছা আচ্ছা, যে টোটাল যে ট্যাক্সেবল ইনকামটা এর 3%, অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের 15%, যেটি ছোট। তার মানে এইখানে কি, এই যে ট্যাক্সেবল ইনকাম কত, 7,91,000 টাকা, এর 3%, এইটা আপনাদের পারা উচিত ছিল। আমার এইখানে ক্যালকুলেশনেও দেওয়া আছে। আমি যে এক্সেলটা শেয়ার করেছি আপনাদের কাছে, এই এক্সেলে কিন্তু এইখানে এইটা দেওয়া আছে, দেখেন 3% অফ ট্যাক্সেবল ইনকাম অথবা অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট অথবা 10 লাখ টাকা। স্ল্যাবটা কি দেখতে পেরেছেন? 3% ট্যাক্সেবল ইনকাম, 15% অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট অথবা 10 লাখ টাকা, যেটি কম। সরকারি বেসরকারি প্যাচ লাগছে তো স্যার এই জন্য। সবার ক্ষেত্রে, সরকারি বেসরকারি সবার ক্ষেত্রে ইনভেস্টমেন্টটা ক্যালকুলেশন হবে সেম অনুযায়ী। এবং এইটা আপনারা একবারে মুখস্থ করে রাখেন, এইটা আপনাকে কোশ্চেন আকারেও দিতে পারে। কোশ্চেন আকারে কিভাবে দিতে পারে? মানে দিতে পারে কি আপনার এটা অনেকের ক্ষেত্রে লাগবেই, মানে এটা আপনার রিটেনে আসলে তো ভালো, না আসলে ভাই এটা আসবেই, মানে এটা ছাড়া আইটিপির কোশ্চেন হবে না। হ্যাঁ, এটা কি যে আপনার বিনিয়োগজনিত এটার কোশ্চেনটা থাকবে এরকম, দাঁড়ান, এইটা থাকবে কোশ্চেন যে বিনিয়োগজনিত কর রেয়াত নির্ণয় করুন। কি থাকবে কোশ্চেনটা ভাই? বিনিয়োগজনিত কর রেয়াত নির্ণয় করুন। আর এই যে অঙ্কটা দেওয়া আছে, এই ম্যাথটাই এই সেম কোশ্চেন দেওয়া থাকবে, কিন্তু আপনার এখানে টোটাল ট্যাক্স ক্যালকুলেশন করতে বলবে না হয়তোবা। এই যে মোট আয় ও কর দায় পরিগণনা করুন, এইখানে কোশ্চেনটা কি? মোট আয় ও কর দায় পরিগণনা করুন, মানে ক্যালকুলেশন করেন, ঠিক আছে? কিন্তু আপনার কোশ্চেন আইতে পারে এই সেম হুবহু ডাটা দিয়ে আপনাকে বলতে পারে যে বিনিয়োগজনিত কর দায় বিনিয়োগজনিত কর রেয়াত নির্ণয় করুন। বুঝতে পারছেন শুধু এই কোশ্চেনটা? 2,31,000-এর 15% ক্যালকুলেশন করলেই হবে, তাই না স্যার? হ্যাঁ, তখন আপনার কি করতে হবে? এই যে মোট আয়টা আগে নির্ণয় করতে হবে, এই 7,91,000-এর উপরে 3% বের করতে হবে, আর তার অ্যাকচুয়াল এই যে 2,31,000 টাকা ইনভেস্টমেন্ট হয়েছে সেইটা, মানে তখন আপনার এই স্ল্যাব অনুযায়ী আর ট্যাক্স ক্যালকুলেট করতে হবে না। আপনার এই সেম ডাটা থেকেই আপনার কোশ্চেনটা ভিন্ন হইতে পারে, এবং ভিন্ন হবে কিরকম, যে বিনিয়োগজনিত কর রেয়াত ক্যালকুলেশন করুন বা গণনা করুন, নির্ণয় করুন, এরকম কোশ্চেনটা আসতে পারে। আর তখন ভাইবার হচ্ছে আর কর দায় গণনা লাগবে না। না, তখন কর দায় গণনা করা লাগবে না। তখন আপনার কি করতে হবে? মোট আয়টা নির্ণয় করে, কারণ মোট আয় লাগবে কেন? এই 3% হবে কিসের উপরে? মোট আয়ের উপরে। তাহলে মোট আয় যদি আপনি নির্ণয় না করেন, তাহলে তো আপনি এই প্রথম ক স্ল্যাবে যেটা, এটা আপনি বের করতে পারবেন না। আপনার গ স্ল্যাবে যেটা 10 লাখ টাকা, এটা তো মুখস্থ, তাই না? আর খ স্ল্যাবে আছে কি অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের উপরে 15%। তাহলে আপনার বিনিয়োগটা ক্যালকুলেট করতে হবে, ইনভেস্টমেন্টটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আপনার ক্যালকুলেট করতে হচ্ছে কয়টা? দুইটা জিনিস, একটা হলো মোট আয় আর একটা হলো মোট বিনিয়োগ। বুঝতে পেরেছেন? তাহলে মোট বিনিয়োগ বের করতে পারছেন, আর হলো মোট আয়, তাহলেই আপনি পারবেন এই হারে আপনার রিয়াতের পরিমাণ কত। তাহলে 3% আসে 23,730, আর 15% আসে 34,650, কিন্তু এই তিনটির মধ্যে যেটি কম সেটি আসবে। এখন এ তো গেল রিটেন এক্সামের। আর ভাইবার কিভাবে থাকতে পারে? ভাইবাই বলবে কর রেয়াত নির্ণয় করার সূত্রটি বলুন।
স্যার বুঝতে পেরেছেন? ছিল স্যার। জি বলেন। স্যার এই অঙ্কে প্রদেয় করের পরিমাণ কত হবে? প্রদেয় কর, জি স্যার। প্রদেয় কর হবে ওই এই যে মোট কর থেকে বাদ দেবেন এটা। হ্যাঁ, এই যে করদায় যেটা আসলো ৩৯,১০০, সেখান থেকে বাদ দিবেন ২৩,৭৩০, তাহলেই আপনি পাবেন কি প্রদেয় কর। আচ্ছা স্যার, তাহলে এইখানে কি ওই ক্রাইটেরিয়া মেনটেন করা লাগবে না? ওই যে ৫,০০০ টাকা বললেন ফিক্সড। হ্যাঁ, তাহলে এইখানে দেখেন ৩৯,১০০ থেকে ২৩,৭৩০ বাদ গেলে কত থাকে? বিয়োগ দেন। ১৫,৩৭০ সেটা কি ৫,০০০-এর কম না বেশি? বেশি। তাহলে যেটা হবে এইটাই। আর এই বিয়োগ করার পরে যদি ৫,০০০-এর নিচে আসতো, আমি সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এইখানে এইটা বিয়োগ দেওয়ার পরে যদি ৫,০০০-এর নিচে আসতো, তাহলেও আপনার নিট করদায় হইতো ৫,০০০ টাকা। আপনি অঙ্কে দেখাইবেন যে আমি এইখানেই বলি যে এখানে আছে কত ভাই? ৩৯,১০০, রাইট? জি স্যার। এখন এইখানে ধরেন যে এইটা আছে মনে করেন ৩৭,০০০, ধরে নেন যে এইখানে কত হবে? ৩৭,০০০ হবে। তাহলে ৩৯,০০০ থেকে ৩৭,০০০ বাদ দিলে কত থাকে? ২,০০০ টাকা। আপনি এই ম্যাথে এখানে বেরও করবেন ২,০০০ টাকা, বের করলেন, রাইট? এই ২,০০০ টাকা বের করে এরপরে লিখবেন, উত্তরটা লিখবেন এইভাবে। এখানে কিন্তু ডিরেক্ট ৫,০০০ লিখবেন না, আপনি বিয়োগ করার পরে লিখবেন ২,০০০ টাকায়, যেটা রেজাল্টে যেটা আসছে সেইটাই লিখে তারপর আপনি লিখবেন যেহেতু এই করদাতার মিনিমাম করদায়ের আওতায় পড়ে, তাই তার নিট করদায় ২,০০০ টাকা বের হলেও তার আসল করদায় হবে ৫,০০০ টাকা। বুঝছেন? বুঝতে পারছি। স্যার এই ১০,০০০ টাকা ১০ লাখ টাকা কি স্যার এটা? এটা মুখস্থ সূত্র। এই যে দেখেন এইখানে আসেন, সূত্রটা কি দিয়েছিলাম? 3% অফ ট্যাক্সেবল ইনকাম। তার মানে কি রিলেট করতে পারতেছেন? 3% অফ ট্যাক্সেবল ইনকাম মানে এই ৭,৯১,০০০-এর 3%, রাইট? জি স্যার। পরবর্তীতে কি বলছি? অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের উপরে 15%, তাহলে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট কত? 2,31,০০০, রাইট? জি। এইটার 15%, ওকে? এই গেল সেকেন্ড ক্রাইটেরিয়া। থার্ড ক্রাইটেরিয়া কি? 10 লাখ টাকা, এটা হলো ফিক্সড। এই তিনটির ভিতরে যেটি কম, ক্লিয়ার? জি স্যার। তাহলে আমাদের এইখানে এই 10 লাখ টাকা, এই 34,650 টাকা, এই 23,730 টাকা, যেটি কম সেটি আসবে। এখন এই 10 লাখ টাকার ক্রাইটেরিয়াটা কি আমি আর একটু ডিটেলসে বলি। মনে করেন তার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট কয়েক কোটি টাকা, হ্যাঁ, মনে করেন 1 কোটি টাকা। 1 কোটি টাকার 15% কত? 15 লাখ টাকা। বুঝতে পারতেছেন কিনা? জি স্যার। কারো অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট 2,31,000 জায়গায় 1 কোটি টাকা হইল, তাহলে 1 কোটি টাকার 15% কত? 15 লাখ, রাইট? জি স্যার। আর একটা মনে করেন এইখানে আসছে মনে করেন 6-7 লাখ টাকা, আর এইখানে আসছে 10 লাখ টাকা। তাহলে দেখেন এইখানে আমি এই সর্বনিম্নটা নিতে পারবো, যেটা 6-7 লাখ আসবে এইটা, বা এইখানে আসছে 15 লাখ যেটা কম আর কি, যেটি কম, এইখানে আসছে 12 লাখ, তাহলে আমার নিতে হবে 10 লাখ টাকা। বুঝতে পেরেছেন? ওকে। মাইনাস করার পর যদি ৫,০০০-এর বেশি আসে তাহলে হচ্ছে স্যার ওইটাই দিতে হবে, তাই হ্যাঁ, না? যেটাই আসবে। মনে করেন ৫,১০০ আসলো, তাহলে ৫,১০০ই ফাইনাল, এইটাই তার নিট করদায়। ঠিক আছে। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। তাহলে দেখেন এইখানে এই যে প্রদেয় করের পরিমাণটাও বের করে দিছে, যেটা আমরা অলরেডি সলভ করে ফেলেছি, যে আমার মোট করদায় থেকে আমি বাদ দেব কি? এই রিবেটের পরিমাণটা বাদ দিব। রিবেট কোনটা? 23,730 টাকা, কারণ এইটা ছোট। তাহলে বাদ দেওয়ার পরে এই ভদ্রলোকের 15,370 টাকা আমার নিট করদায়। ক্লিয়ার আপনারা? জি স্যার। তাহলে আজকে আমরা একটা সরকারি লোকের কিভাবে নিট করদায় বের করে এইটা আমরা করলাম। নিট করদায় করতে গিয়ে আমরা
মোট আয় বের করলাম, আমরা তার ইনভেস্টমেন্ট ক্যালকুলেশন করলাম, বিনিয়োগজনিত কর রেয়াত বের করলাম, তার স্ল্যাব অনুযায়ী কিভাবে মোট কর দায় বের করতে হয় এটা করলাম, আর হলো নিট কর দায় বের করলাম, রাইট? বুঝতে পেরেছেন? তাহলে আশা করি আপনাদের এই সরকারি ক্ষেত্রে, মানে সরকারি ব্যক্তি করদাতার ক্ষেত্রে আর ক্যালকুলেশনে কোনো ঝামেলা হবে না। আচ্ছা, এগুলা হয়তো বা এর আগের ক্লাসেই আমরা বলেছিলাম যে ভাড়ার ক্ষেত্রে, একবার প্রথম ক্লাসের দিকে বলেছিলাম, মনে আছে? এই যে গৃহ সম্পত্তির ক্ষেত্রে 30%, 25%-এর যে ব্যাপারটা, অ্যালাওয়েবল এক্সপেন্স, হ্যাঁ হ্যাঁ বল। রিলেট করতে পারতেছেন কেউ? জি স্যার ভাড়ার বলছিলাম। ক্ষেত্রে জি স্যার। বাণিজ্যিক এবং অবাণিজ্যিকের ক্ষেত্রে যেটা, এটা কিন্তু আপনাদের একটা কোশ্চেন। তাহলে আমার কাছে আপনাদের এক্সপেকটেশন থাকবে যে এরকম আপনার পরেও এই থেকে আর একটা আপনার ম্যাথ করবেন আপনারা। এখানে প্রচুর ম্যাথ আছে, হ্যাঁ, উদাহরণ সহ আপনার ম্যাথ আছে। এইভাবে আপনারা ম্যাথ গুলো সলিউশন করবেন, এবং যেখান থেকে আপনি বুঝতে পারতেছেন না, এইভাবে করে লাস্ট ক্লাসেও যেভাবে আপনারা করেছেন ডিউরিং দ্য টাইম, নোট করেছেন যে এই জিনিসটা আমরা বুঝতেছি না, যেমন গভর্নমেন্ট খাতে কিভাবে কি ক্যালকুলেশন হবে, এইভাবে করে, মানে মেইন হলো ক্লাসের ফোকাসটা রাখবেন এইটা, যে আপনাদের যত প্রবলেম আছে প্রবলেম গুলো সলিউশন করে নেওয়া, হ্যাঁ, এটাই ক্লাসের মানে। আর ক্লাসে আমরা, জি বলেন। স্যার একটা প্রশ্ন ছিল, মানে আমি আর কি একটা বই থেকে ম্যাথ প্র্যাকটিস করতেছি, এইখানে একটা হ্যাঁ। মানে ম্যাথে দেখলাম স্যার, লাস্টে লেখা আছে যে 2025-26 বর্ষে জনাব বদিউর রহমান 30শে ডিসেম্বর আয়কর রিটার্ন দাখিল করেন। আর কর রাইট, দায় নির্ণয়ের সময় এইখানে যোগ বিলম্ব সুদ 20,000 × 2%, এই জিনিসটা একটু বুঝে দিবেন স্যার, জি। মানে এটা বুঝলাম না। অবশ্যই, অবশ্যই আমরা এইটা নিয়ে যদি বলতে যাই তাহলে একটু আমি বুঝতে পেরেছি, ইন ডিটেইলই আলোচনা করি। আপনাদের একটা স্ক্রিনশট নিতে বলেছিলাম যে রিটার্ন জমা না দিলে কি 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 জরিমানা সমস্যা হয়? হয়, কি কি সমস্যা হয়, এইটার একটা স্ক্রিনশট একবারে প্রথমের দিকে ছিল। হ্যাঁ নিয়েছি স্যার। এইখানেই মনে হয় বলা আছে না স্যার? 263 ধারায় জি, আমি এইটা একটু ইন ডিটেইলে বলে দিই, তাহলে আপনাদের আর কি কোনো প্রবলেম থাকবে না। আজকে ম্যাথের ইসে যাওয়ার কারণে এটা ডিটেলসে আলোচনা করি নাই, নতুবা আলোচনা আমি একবার করতে চাইছিলাম, তাও ভালো যে টাইম আছে আর আপনারা বললেন, আমি এটা নিয়ে আলোচনা করছি আজকে। এই যে ম্যাথে এইখানে আসুন, যেটা বলা হয়েছে 30 ডিসেম্বরে উনি রিটার্ন জমা দিয়েছে। আমরা জানি আরেকটা বিষয় আমরা মনে রাখবো, কর দিবস। কর দিবস নিয়ে আমার যতদূর মনে পড়ে আমরা আলোচনা করেছিলাম প্রিভিয়াস ক্লাসে, মনে আছে ভাই? কর দিবস, কর দিবস হলো জি, কি মনে 30 আছে। নভেম্বর। 30 30 নভেম্বর কর ব্যক্তির দিবস। ক্ষেত্রে, ব্যক্তির 30 ক্ষেত্রে নম্বর ব্যক্তির ক্ষেত্রে, right. তার ব্যক্তি সংগঠন। ব্যক্তির ক্ষেত্রে হলো 30 নভেম্বর। তো ব্যক্তির ক্ষেত্রে 30 নভেম্বর মানে হলো এই যে আমরা যত রিবেট ক্যালকুলেশনের কথা বললাম, 3/1 ভাগ বাদ দেওয়ার কথা বললাম, এক্সেমশন, এগুলো সব ক্যালকুলেশন হবে তখনই যখন উনি কিনা 30 নভেম্বরের ভিতরে ওনার ট্যাক্স রিটার্ন জমা দিবেন। এখন ইন জেনারেল কি হয়, দেখা যাচ্ছে কি গভর্নমেন্ট কিছু ডেট বাড়াচ্ছে, বলতেছে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত বাড়াই দেওয়া হলো, জানুয়ারির 15 তারিখ পর্যন্ত বাড়াই দেওয়া হলো, তার মানে উনি আপনাকে সুবিধা দিয়েছেন, বাট আলটিমেটলি আপনার কর দিবস হলো কবে? 30 নভেম্বর। বুঝতে পেরেছেন? যে ডেটটা বাড়াচ্ছে এনবিআর, এটা হলো এক্সেপশন। বুঝতে পেরেছেন? ডিসেম্বর মাসে যে ট্যাক্স রিটার্ন জমা দেওয়া যায় এটা হলো এক্সেপশন, মানে সরকার
আলাদা গেজেটের মাধ্যমে আপনাকে টাইম এক্সটেনশন করে দিয়েছে, বাট কর দিবস হলো 30 নভেম্বর। ম্যাথে ইন প্র্যাকটিক্যালি তো টাইম বাড়ানোর কিছু নাই, তারা ধরবে 30 নভেম্বরই আপনার কর দিবস এবং এই ডেটের ভিতরেই আপনি ট্যাক্স রিটার্ন জমা দিলে এই যাবতীয় বেনিফিট পাবেন। বাট যখন আপনি 30 নভেম্বর ক্রস করবেন, 2 ডিসেম্বরে আপনি ট্যাক্স রিটার্ন দিবেন বা 30 ডিসেম্বরে, তার মানে হলো এই 2% হারে আপনাকে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে। এরপরে দেখবেন যে বইয়ে ওই ম্যাথটা যেটা দেখেছেন ওইখানে দেখবেন তার ওই 1/3 বাদ দেওয়া হয় নাই, তার রিবেট ক্যালকুলেশন করা হয় নাই। তার মানে তার যা টোটাল ইনকাম, ওই ইনকামের উপরেই সরাসরি স্ল্যাব বসে গেছে। তার মানে হলো ওই যে 3,50,000, যেহেতু 25-26 বলেছেন কর বর্ষ, তার মানে কি আমার ওই যে 3,50,000-এর যে স্ল্যাব, এই স্ল্যাব অনুযায়ী ক্যালকুলেট হবে। স্ল্যাবটা আবার চেঞ্জ হয়ে গেল এখান থেকে। আচ্ছা, তার মানে স্যার ওই রাইট টাইমে দাখিল করাটা হলো সঠিক। রাইট যত রাইট, সময় বাড়ায় দেখ এটা তো হ্যাঁ জরিমানার কিছু মানে আছে। হ্যাঁ সময় বাড়ায় দিলে আপনি তখনও ওই 30 নভেম্বরের যে সুযোগ সুবিধা পাবেন, ওই সেটা সুযোগ আর পাওয়া যাবে সুবিধা না সেটা পাবেন যদি মানে সিস্টেমে সফটওয়্যারে, মানে আপনি বাস্তবিক প্র্যাকটিক্যাল লাইফে পাবেন যদি সময় বাড়ায়। বাট আমি বলতেছি ম্যাথের কথা, আপনাদের পরীক্ষার খাতার কথা। ও, পরীক্ষার খাতায় তো আর সময় বাড়াবে না, না বুঝছেন? না ঠিক আছে। পরীক্ষার খাতায় হলো 30 নভেম্বরই হলো কর দিবস, এরপর 30 ডিসেম্বরে আপনি রিটার্ন দাখিল করছেন, তার মানে আপনি ডিলে সাবমিশন করেছেন। আর ডিলে সাবমিশন করলে কি হবে? আপনার জরিমানা হবে। জরিমানা কি? 2% অতিরিক্ত কর পরিশোধ হবে এবং আপনার এই 174 ধারা অনুসারে কর অব্যাহতির ক্ষেত্র সংকোচন। মানে কি? আপনি এই 174 অনুযায়ী যে কয়টা ক্ষেত্রে আপনি কর অব্যাহতি পেতেন, মানে 1/3 আপনি বাদ যাইতো, তারপরে আপনি ওই যে ইনভেস্টমেন্ট রিবেট পাইতেন, এইগুলা কোনো কিছুই আপনি পাবেন না। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। ভাই, একটা আর কোশ্চেন ছিল, প্র্যাকটিক্যাল, হ্যাঁ বলেন প্রিন্স। বলছি মাসিক 2% হারে এখন দেখা গেল সে 4 মাস পরে যে সাবমিট করতেছে, তার মানে 4 মাসে প্রতি মাসে 2% করে। এখন যে প্রতি মাসে মোট 2%, করযোগ্য যেটা, জি হ্যাঁ জি ধরেন আমার জি ট্যাক্স পে করতে হবে 10,000 টাকা, তার মানে জি প্রতি মাসে গুণ 2,000 করে বাড়তে 8,000 টাকা দিতে হবে এক্সট্রা। জি 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 আপনার প্রত্যেক মাসে 2% হারে আপনাকে অ্যাড করতে হবে। মাসিক, এটা বাৎসরিক না কিন্তু, মাসিক। এবং এইটা তো অ্যাড করা বটে, আর একটা ক্যালকুলেশন আছে সেটা বললাম, যেটা আপনার তার জন্য কোনো রিবেট কাজ করবে না। আচ্ছা, এই আরেকটা কোশ্চেন স্যার, জি এই মানে যে প্রশ্নটা আমি করলাম স্যার, এইখানে লেখা আছে যে উনি নরমাল একজন চাকরিজীবী, মানে উনি সরকারি চাকরিজীবী না। তো নিচে হ্যাঁ টিকায় লেখা আছে যেহেতু উনি কর অব্যাহতির সীমা পার করছে, এই কারণে উনার মোট আয়ের 1/3 বা 5 লক্ষ টাকার সুবিধা পাবেন না। মানে যদি এইটা, রিটার্নের ডেট হ্যাঁ পার হয়ে যায় তাহলে 3/1 এইখানে ক্যালকুলেশন হবে না। এইখানে থামেন, হ্যাঁ এইখানে একটু থামেন, এই কথাটাই আমি বলেছি যে এই 174 ধারা অনুসারে কর অব্যাহতির ক্ষেত্র সংকোচন, এইটার মানেই হলো এই যে তার যেটা টোটাল আয় এইটাই ট্যাক্সেবল হয়ে যাবে, সে 1/3 বাদ পাবেন না। এইটাই আমি বারবার বলতেছি, বুঝছেন? জি স্যার, জি স্যার। ওকে। এরপরে আবার সে কি পাবেন না, ওই যে ইনভেস্টমেন্টের উপরে যে রিবেট, বুঝছেন, সেটাও পাবেন। আর একটু অ্যাডভান্স লেভেলে বললাম, যেটা আপনাদের ওই যে ইসের জন্য, প্র্যাকটিক্যাল লাইফের জন্য, মানে এনবিআর থেকে যখন ডেডলাইন বাড়ায় দিবে তখন ওই বাড়তি ডেটের ভিতরে সে পাবে। বুঝতে পেরেছেন? মানে প্র্যাকটিক্যালি যখন কাজ করবেন। আর এখন এনবিআর কি বলছে যে সারা বছরই আপনি ট্যাক্স রিটার্ন দিতে পারবেন, রাইট? তার মানে কি, কিন্তু নির্ধারিত ডেট ছাড়া যদি আপনি দেন তাহলে আপনি এই সমস্ত সুযোগ সুবিধা পাবেন না। মানে আপনার জন্য আপনার সাইট 12 মাসই ওপেন থাকবে, আপনার যখন খুশি তখন দিয়েন, কিন্তু কর দিবসের বাইরে যদি আপনি যে ট্যাক্স রিটার্ন জমা দেন সেক্ষেত্রে আপনি কোনো রিবেটের ফেসিলিটিস পাবেন না। এখন এক্ষেত্রে কি হবে, যেমন মনে করেন আপনার ইনকাম 10 লাখ টাকা, ওকে, ফারুক ভাইয়ের ইনকামও 10 লাখ টাকা,
ফারুক ভাই উনি মনে করেন আপনার 30 নভেম্বরের ভিতরে কর দিবসের ভিতরে ট্যাক্স রিটার্ন দিয়েছে, তাহলে ওনার ট্যাক্স সে ফর এক্সাম্পল ধরুন 5,000 টাকা মিনিমাম ট্যাক্স আসছে, কিন্তু আপনি যখন এইটা দিবেন এই ডেটের বাইরে গিয়ে, তখন আপনি কোনো রিবেট পাবেন না, কিন্তু আপনার আর ফারুক ভাইয়ের ইনকাম সমান, ফারুক ভাইয়ের ইনকামও 10 লাখ, আপনার ইনকামও 10 লাখ, বাট আপনি যখন এটা ডেট রেঞ্জের বাইরে গিয়ে জমা দিবেন তখন হয়তোবা আপনার আসবে 20,000 টাকা ট্যাক্স। আমি বুঝাইতে পারছি ব্যাপারটা? যিনি কোশ্চেন করছিলেন ক্লিয়ার আপনি? জি স্যার। ওকে, ওকে আজকে আমাদের তাহলে 4 নাম্বার ক্লাস গেল, রাইট? আচ্ছা, এখন আপনারা একটু ওপিনিয়ন দেন, নেক্সট ক্লাসটা কি আপনারা অ্যাকাউন্টিং এর ক্লাসটা করে ফেলতে চান আগে? মানে একটা না আমরা 4টা ক্লাস তো একবার আইনের উপরে করলাম, একটা কি অ্যাকাউন্টিং এর ক্লাস আমাদের আছে, এই 12টা ক্লাসের ভিতরে অ্যাকাউন্টিং এর ক্লাস আছে 2টা, তো এর পরবর্তী থেকে অ্যাকাউন্টিং ক্লাসটা করলে আপনাদের জন্য ভালো হয় কিনা? স্যার করা যায়। ওকে, তাহলে কারণ আমরা তো মোটামুটি ভালো বুঝবো না, আমরা এরপরে কোনটা করলে আপনার কাছে বেশি ভালো মনে করেন ওটা দিলে আমাদের জন্য ভালো হয়। হ্যাঁ, না মানে এটা Accounting আমি এ কি আমি রিয়ামিল সাজেস্ট আছে? করতেছি রিয়ামিল কেন, করে ফেলছেন? আপনার রেওয়ামিল থাকতে পারে, আপনার ওই যে মোট লাভ ক্ষতি নির্ণয় থাকতে পারে, এখানে যে শুধু রেওয়ামিল থাকবে ব্যাপারটা তা না, এর আগের বার দেখবেন যে মোট মোট লাভ বের করতে বলছে, এর আগের বার দেখবেন রেওয়ামিল বের করতে বলছে, হ্যাঁ মানে রেওয়ামিল নির্ণয় করতে বলছে, এক এক সময় এক একটা আসে, বাট আমরা অ্যাকাউন্টিং এর কনসেপ্ট গুলো তখন ক্লিয়ার করব। তাহলে আমরা মানে যেহেতু এই ইনকাম ট্যাক্সের একটা মানে বেইজে আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি, তাই না, কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তো যেহেতু আমাদের মূলত টার্গেট হলো আইটিপি এক্সাম ওরিয়েন্টেড যেহেতু আমাদের এই কোর্সটা, তাই আমি মনে করি নেক্সট সপ্তাহের ক্লাসটা আমরা করব আমরা অ্যাকাউন্টিং বেস, হ্যাঁ আমরা হিসাব বিজ্ঞানের উপরে নেক্সট ক্লাসটা ডিজাইন করব। নেক্সট ডেও আবার এই সেম ডেটই হবে স্যাটারডেতে। জি বলেন। স্যার এই যে মানে কর দায়ের ম্যাথ থেকে মানে যে টাইপের ম্যাথ আর কি পরীক্ষায় আসে, মানে কয়েক বছরের কোশ্চেন দেখলাম, চাকরির ক্ষেত্র থেকে আয় এইখান থেকে মনে হয় ম্যাথ বেশি আসে, তাই না স্যার? কি থেকে আয়? এই চাকরি থেকে আয়। হ্যাঁ, চাকরি থেকে আয়টাই বেশি আসে। আচ্ছা তাই আমাদের বলে যে মানে আপনি এই যে ভাড়া খাতে আয় দেখবেন না তা নয়, হ্যাঁ স্যার আপনি মানে দেখে যাবেন সবগুলাই, বাট চাকরি ক্ষেত্রে আয়টাই মানে এটা আসবেই, মানে এটা আপনি শিওর থাকেন, চাকরি ক্ষেত্রে আয় এটা আপনার একবার ওভার শিওর আপনার থাকবে, বাট একটু স্যার এডিশনাল ম্যাথ দিলে আপনি প্র্যাকটিসটা রেখে যাবেন, ভাড়া খাতে থাকতে পারে, তারপরে হলো আপনার ওই যে আর্থিক কৃষিকাজ। পরিসম্পদ থেকে থাকতে পারে, হ্যাঁ এগুলো আপনি দেখে যাবেন, নিজে ঘাটতি রেখে যাবেন কেন। আরেকটা কোশ্চেন ছিল স্যার, এই আমাদের যে থিওরি যে কোশ্চেন গুলো মানে থিওরি কোশ্চেন তো অনেক আসে দেখলাম, এই থিওরির জন্য কি আমাদের মানে একটা শর্ট সাজেশন দিবেন না যে এই থিওরি গুলো পড়লে হবে, কারণ থিওরি তো দেখি অনেক। হ্যাঁ, থিওরির উপরে শর্ট সাজেশন থাকবে, এবং আমরা যে ক্লাসগুলো করাচ্ছি এই ক্লাসেও যে নোটগুলো দিচ্ছি, যে সাথে সাথে যে বলতেছি এইটা নোট নেন, এইগুলা রাখবেন। আমি তারপরেও একটা ক্লাসে ওই ক্লাসটা শুধুমাত্র থিওরির ক্লাসই থাকবে, হ্যাঁ যে কোনখান থেকে কতটুকু থিওরি আপনি দেখে যাবেন। আমাদের একটা ক্লাসে ডিজাইন করা আছে যেটা নিয়ে শুধুমাত্র আপনাদের এইগুলো দেখাবো, কিন্তু ডিউরিং দ্য টাইম যেমন আজকের ক্লাসে এই যে এইটা কিন্তু একটা থিওরির কোশ্চেন, রিটার্ন দাখিল না করলে কি হয়, ঠিক আছে, এটা একটা থিওরির কোশ্চেন। তারপরে আজকের ক্লাসে কিন্তু 2-3টা কোশ্চেন আমি বলে দিয়েছি। আর একটা বলেছিলাম কি যে ব্যক্তি করদাতার ক্ষেত্রে রিটার্ন দাখিলের পদ্ধতি কয়টি, 2টি, এবং কি কি। আরো আর বলছেন একটা কি, আয়বর্ষ কি, করবর্ষ কি, হ্যাঁ আরো বলছেন আয়বর্ষ কি, নিবাসী, করবর্ষ কি, অনিবাসী। রাইট, এগুলো কিন্তু অলরেডি আমাদের ক্লাসে গিয়েছে। তো আমাদের নেক্সট যে ক্লাস একটা ডিজাইন করা থাকবে যেটা এগুলো কিন্তু আমি এইগুলাই বলবো, হয়তোবা ওই ক্লাসে আমি বলে যাব যে এই পয়েন্টগুলো দেখবেন, কিন্তু ওইগুলা কিন্তু আমার ম্যাথ ক্লাসে বা অন্যান্য ক্লাসেও কিন্তু আমরা আলোচনা করতেছি, এবং আপনাদেরকে ইম্পর্টেন্সটা দিয়েছি যে এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা আপনার থাকবে, বুঝতে পেরেছেন। আপনার এটাও কিন্তু একটা ম্যাথের কোশ্চেন না, এটা যেমন ওই যে বিনিয়োগ যদি তো
কর রেয়াতের সূত্রটি লিখুন। বুঝছেন? বিনিয়োগজনিত কর রেয়াতের সূত্রটি, এটাও কিন্তু আপনার কোশ্চেন, এটা আপনার ম্যাথেও দিবে আবার এখানেও দিবে। তাহলে কোশ্চেনটা আপনি কি বলবেন? এই যদি আসে বিনিয়োগজনিত কর রেয়াতের সূত্রটি বলবেন। সূত্রটি কি বলবেন? মোট আয়ের 3%, হ্যাঁ, তারপরে কি অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের 15% এবং 10 লক্ষ টাকা, যেটি কম সেটি। বুঝতে পেরেছেন? ভাই জি, থিওরিটিক্যাল ক্লাসের জন্য কি কোনো আলাদা শিট টিট আছে, না এইগুলোর ভিতরেই থাকবে? না আমরা এই ভিতর থেকেই থাকবে। আমি একটা করতেছি, একটা শিট রেডি করার ট্রাই করতেছি। শিটটা হয়ে গেলে ক্লাসের ভিতরে, আপনারা ফার্স্ট ব্যাচ তো, সেকেন্ড ব্যাচে অবশ্যই এটা পেয়ে যাবে, বাট ক্লাসের ভিতরে যদি নাও দিতে পারি, গ্রুপে আপনারা পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? ও, হ্যাঁ, বুঝতে গ্রুপে একটা শিট আপনারা পেয়ে যাবেন, যেখানে আমরা শুধুমাত্র যেগুলা এই থিওরিটিক্যাল, এইগুলো একটা শিটে আমরা সাজায় দিব। বুঝতে পারছি। এর একটা আপনারা শিট পেয়ে যাবেন। আমি চেষ্টা করব যাতে আপনাদের এই ক্লাসের শিডিউলের ভিতরেই দিতে পারি। যদি দিয়ে দিতে পারি তো ভালো, আর স্যার, আমি না একটু দিতে অফলাইনে পারলেও আমরা যাচ্ছি। গ্রুপে দিয়ে দেব। জি, কেউ বলেছিলেন কিছু? হ্যাঁ, আমি একটু অফলাইনে যাচ্ছি। ওকে, হ্যাঁ, আমরা এখন ক্লাস স্যার শেষ করে তাহলে দিচ্ছি। আগামী ক্লাসটা স্যার কি অ্যাকাউন্টিং নেবেন নাকি অ্যাকাউন্টিং, না আচ্ছা, অ্যাকাউন্টিং নেব। নেক্সট ক্লাসটা অ্যাকাউন্টিং নেব আমরা। অ্যাকাউন্টিং হবে না স্যার? মার্ক, হ্যাঁ, মার্ক টার্গেট করব যে আমাদের এখানে 40-এ পাস। বুঝতে পেরেছেন? আপনি আইনে সব পারছেন কিন্তু অ্যাকাউন্টিং এ আপনি পারেন নাই, তাইলে কিন্তু হবে না। বুঝতে পেরেছেন? আপনার অ্যাকাউন্টিংটাও দরকার। এবং অ্যাকাউন্টিং এর লাস্টের এবার দেখা গেছে 20 মার্ক আসছে, এর আগে 10-15 এরকম থাকে অ্যাকাউন্টিং এ। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভাই আর আল্লাহ একটা হাফেজ। প্রশ্ন। জি বলেন। ভাই ওই যে আমরা তো লিখি না যে চাকরি থেকে আয় ধারা 32, এটা জি, আইন, কিন্তু আমরা টিডিএস এ করার ক্ষেত্রে আমরা কিন্তু ওই যে স্যালারিটা দেই 86 এ, টিডিএস এ। এই হ্যাঁ, 86 টা আসলো কিভাবে টিডিএস এ? এটা কোনটার বেসিসে আসছে আর কি? এটা আসছে 86 সেকশন অনুযায়ী। 86 এ হইলো আপনার বলা আছে স্যালারি থেকে কিভাবে কর কর্তন করতে হয়, বুঝছেন? আর 32 তে বলা আছে কিভাবে চাকরি খাতে আয় গণনা করতে হয়। গণনা তাহলে করতে একটা হয় হলো 86। চাকরি খাতে আয় নিরূপণ, আর একটা হলো চাকরি ক্ষেত্রে ট্যাক্স নির্ণয় করা। বুঝতে পেরেছেন? আচ্ছা, ওইটা কিসের বেসিসে আসছে? ওটা কি কোনো আইনের আন্ডারে আসছে হ্যাঁ, ওটা? অবশ্যই আইনের আন্ডারে। এই 86 হলো ইনকাম ট্যাক্স অ্যাক্ট, দেখেন আমি দিয়ে রাখছি। ইনকাম ট্যাক্স অ্যাক্টের আপনার ওটারে কি বলে, ইনকাম ট্যাক্স অ্যাক্টের 86 নাম্বার আইনে পাবেন। ও 86 ধারায় আর কি। বুঝতে পারছি। জি, 86 ধারায় পাবেন। ওকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।